দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র বাবা বাবা ডাক শিখছে, আরেকটা বাচ্চা বলছে আমার বড় মেয়েটা খুব ফল পছন্দ করতো। ও সবসময় বাবাকে বলতো, বাবা আমার জন্য ফল নিয়ে আসবা, আমার জন্য লেচু নিয়ে আসবা, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা। আমার মেয়ের যদি আমি একটু ধমক দিয়ে ওর কথা বলি না, ওর সাথে সাথে ভিডিও কলে ওর বাবাকে বিচার দেয় যে আম্মু আমারে বকছে, তুমি আম্মুরে এসে বকবা। আবার ও যদি একটু ব্যথা পাইতো ওর সাথে সাথে বলতো, বাবা আমি ব্যথা পাইছি। আমি ওরে বললাম, আমার মেয়েকে আমি বলে আসছি তোমার বাবাকে আমি সাথে নিয়ে আসবো, তোমার বাবা তোমার জন্য ফল নিয়ে আসবে, তুমি কিভাবে যাইতে পারো, তুমি আমার সাথে একটু কথা বলো। ও আমার সাথে কোনো কথা বলে নাই। তারপর আমি ওখানে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারি না, আমার সেন্স ছিল না। তারপর ওখান থেকে যখন অনেকক্ষণ ওকে ওই সিজি রুমে রাখা হয়েছিল, তারপর ওখান থেকে হচ্ছে আপনার হয়তো যে ফ্রিজে রাখার জন্য মানে পোস্টমর্টম করবে, পোস্টমর্টম করবে, তো ওখানে নিয়ে যায়। আমি বলছি যে আমি সারা রাত তো ওখানে থাকবো, আমি 2:30 পর্যন্ত ওখানে ছিলাম, আমি ওখানে যাবো না। ওখানে যে কয়টা লাশ রাখে ওই ফ্রিজে, আমি যতবারই ঢুকা আমি কারোর বাধা না শুনে আমি খালি ওকে একটা বার দেখার জন্য, একটা বার ধরার জন্য আমি বারবার, আমি একটা মানুষ মারা গেলে আমি ভয় পাইতাম, কিন্তু এই ডর ভয়টা আমার মধ্যে আর ছিল না। আমি দৌড় দিয়ে ওই রুম ঘরে চলে যাইতাম একটা বার ওকে দেখার জন্য। আমি অনেক পাগলামি করছি যে আমাকে ওই রুম ঘরের ভিতরে আমাকে একটু থাকতে দেন, আমি কারোর সাথে কোনো ডিস্টার্ব করবো না, আমাকে একটু ওর পাশে থাকতে দেন। পরে তো কিছুক্ষণ পরে তো জানাজা দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন, আমাকে এই পর্যন্ত ওর সাথে একটু থাকতে দেন। তারপর আমার চাচা শ্বশুর, আমার দেবর, আমার বড় ভাই অনেক বোঝানোর পর 2:30টার সময় বলতেছে, ভাবি আপনাকে তো অনেক দূর চাইতে হবে, আপনি সেই বিকেলে আসছেন, আপনি একটু বাসায় যাই একটু রেস্ট নেন, আপনার শরীরে তো গন্ধ বেরিয়ে গেছে রক্তের কারণে। তারপর আমাকে জোরপূর্বক ওখান থেকে আমার ভাই, আমার দেবর এরা বাসায় পাঠায়। তো বাসায় যাওয়ার পর যখন আমার মা আমাকে ধরে গোসল করায়, মনে হইতেছে কি আমার গলা জমা দেওয়া হয়েছে, এত রক্ত, একটা বাথরুম ভরে গেছিল। তারপর আমার চোখে তো ঘুম নাই, আমার তো ঘুম আসতে পারে না। আমি আমার ভাইকে খালি ফোর্স করি যে ভাইয়া একটু চলো হাসপাতালে গেল, আমি একটু শান্তি পাবো, তুমি একটু চলো। তখন আমি জোরপূর্বক ওদেরকে নিয়ে আমি হাসপাতালে আবার চলে আসি। ওর ঘরের সামনে, ওই রুম ঘরের সামনে আমি দাঁড়াইছিলাম। তারপর যখন ওকে বের করা হলো, মানুষ বলতেছে এটা আপনাদের বডি না, একটু পরে বের করব। তো আমি তো ওই ঘরের আশেপাশে থেকে সরিনি। আমার হাজব্যান্ডের লাশ ওখানে একটা ইয়ের মধ্যে, সিটের মধ্যে শোয়ানো হয়েছে, বের করা হয়েছে, মনে হয় মিস্টেক করে বের করছে। কেন জানি আমার মনে হয়েছে যে ওইটা আমার হাজব্যান্ডের লাশ, কারণ ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ওর একটা লোমের কিও আমার চেনা। ও কি হয়েছে মানে চাদরের নিচে এই জাস্ট এই বুড়া আঙুলটা এইভাবে বাইরে বের করা ছিল। তখন আমি বলছি যে আমাদের লাশটা যেহেতু বের করা হয়েছে তাহলে আমাদের দিয়ে দেন, আমাদের কাছে দিয়ে দেন। তখন বলতেছে যে না এটা আপনাদের না, এটা অন্য পার্টি, দেখতেছেন না এখানে অন্য মানুষ মানে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি দূর থেকে শুধুই বুড়া আঙুলটা দেখছি। তখন বলতেছে যে এটা আপনাদের না, বলছি না এটা আমার হাজব্যান্ডের লাশ, আপনি মুখ খুলে দেখেন এটা আমার হাজব্যান্ড, আপনি দেখছেন আপনি এটার হাজব্যান্ডের লাশ? আমি বলছি না এটা আমার হাজব্যান্ডের লাশ, আপনি চেক করে দেখেন, মুখটা খুললেই তো হয়ে যায়। যখন মুখটা খুলে দেখে যে না ওটা আমারই হাজব্যান্ডের লাশ, আমি শুধু আর একটা বুড়া আঙুল দেখে চিনতে পারছি। তারপর ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার পোস্টমর্টম করবে ওখানে। তো ওখান থেকে আমি নিয়ে আপনার হচ্ছে ওর অফিসে হয়তো একটা জানাজা দিচ্ছে, আমাকে ওখানে নিয়ে যায়নি। তো আমি চেষ্টা করছি যতক্ষণ ও ছিল আমি ওর গাড়ির পাশেই থাকার চেষ্টা করছি, কারণ 3 দিন হয়ে গেছে। ওর হয়েছে শনিবার, বৃহস্পতিবারের ঘটনা শনিবার,
ফ্রিজে রাখানো হয়েছিল, ফ্রিজ গাড়িতে রাখানো ছিল। আমি খালি চাইছি আমি ওর কাছে, যখন আমাদের বিয়ে হয় ওর অবস্থা তেমন একটা ভালো ছিল না। ওর শূন্য পকেটে আমি ওর কাছে গেছি, ওর কাছে বাসো করে আমি একটা জিনিস চাইছি যে দেখো, লাল শাড়িতে আমি তোমার ঘরে আসছি, আমার জন্য অন্য কোনো পুরুষ কোলে নিয়ে কবরে না নামায়, আমি তোমার কোলে উঠে কবরে নামতে চাই। আজকে তুমি কেমনে আমারে ছাইরা যাইতেছো? তুমি আমারেও নিয়ে চলো, আমি তোমার সাথে যাব। আমার নাচতে ইচ্ছা করে না। আমি যখন হাসপাতালে ওকে পাই, আপনার ইসিজি রুমে তো পরে কয়েকবার জড়াই ধরছি। ওর বুকে এতটা গুলি ছিল, ছড়া গুলি ছিল, এবার এই যে এইদিকে মাথায় মানে এইগুলি ছিল, হাত দিলেই না মানে একদম রক্ত বের হয়ে আসতো। তো তখন বুকে খেয়াল করি যে আপনার বুট জুতার পায়ের ছাপ অনেকগুলা। ওকে তো প্ল্যান করে মারা হয়েছে, এবং ওর জীবনটা যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ওর বুকে বুট জুতার গুলিতে বুট জুতা আঘাত ফাটছে। ওকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। আমার বাচ্চাদের কথা একটা বার চিন্তা করলো না। এই দুইটা বাচ্চার বাবা, এই সন্তান দুইটা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? আমার মেয়ে এখন ফোন করে আমার মেয়ে ব্যথা পেলে বলে যে আম্মু বাবাকে ফোন দাও, আমি বাবার সাথে কথা বলবো। আমার ছোট মেয়েটা আব্বু 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 বলে ডাকে। আমি শুধু উপরওয়ালাকে একটাই বিচার দেই, আমার সন্তানকে যে এতিম করছে, আমার সন্তানকে ওর বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তাদের ভালো রাখো, তাদের শাস্তি তুমি নিজের হাতে দিও। কারণ দুনিয়াটা 2 দিনের। আমার স্বামী মারা গেছে, আমি মারা যাইতে কতক্ষণ? তুই যে প্ল্যান করে মারছস, তুই যে কালকে বাইচে থাকবি তার গ্যারান্টি কি তোর আছে? কিন্তু আমার স্বামীর হত্যার বিচার আল্লাহ ঠিকই করবে। আমার শ্বশুরও অসুস্থ, উনিও 4 স্ট্রোকের রোগী। আমার বাবাও অসুস্থ, আমার বাবা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে। এখন আমার মাথার উপর থেকে ছাদটাই চলে গেছে। আমার হাজব্যান্ডের অনেক শখ ছিল যে ঢাকায় 100% হলো ছোট্ট মোট্ট একটা করে ঘর তুলবে, ঢাকায় থাকবে। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলতো যে নিপা তুমি তো অনেক কষ্ট করছো, আমাদের না আর পিছনে ফিরে তাকাইতে হবে না, আমি ভালো কিছু একটা করে দেখাবো। ও সবসময় ভয় পাইতো না, ও সব